আবার আমরা অঙ্কের ক্লাসে এলাম। আগের দিন সুদ কষা চ্যাপ্টারের থার্ড পার্টটা করেছিলাম। আজকে আমরা করব ফোর্থ পার্ট, অর্থাৎ 4 নম্বর পার্ট। আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমরা ঠিক তার পরবর্তী অঙ্ক থেকে আবার আজকে শুরু করব। আর তোমরা কমেন্ট বক্সে সেরকম কিছু কমেন্ট করছো না বা কোনো বুঝতে পারছো না, এমন কেউ কিছু জানাচ্ছ না, তাহলে আমি ধরে নেব যে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। কমেন্ট করলে আমাদের সুবিধা হয়, আমরা ক্লাস নিচ্ছি বা আমি যে ক্লাস নিচ্ছি আমার সুবিধা হয় যে কমেন্ট করলে যে হ্যাঁ স্যার বুঝতে পারছি কি বা পারছি না, বা এটা করলে ভালো হয়, বা এটা এরকম করুন, বা কিছু কোনো কমেন্ট আমি পাচ্ছি না। কমেন্ট করলে আমাদেরও ক্লাস নিতে ভালো লাগে, আমাদের আরও এনার্জি লাগে ক্লাস নিতে। তো প্লিজ তোমরা কমেন্ট করো যে কেমন তোমাদের লাগছে বা অসুবিধা হচ্ছে কিনা, অন্তত এইটুকুন কমেন্ট করো যে আমাদের অসুবিধা হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? কারণ কিছু করার তো নেই, এখন করোনার সময় অনলাইনে ক্লাস করতে হবে। অফলাইনে আমরা এখনো পাইনি, অফলাইনে পেলে আলাদা ব্যাপার, তখন আমরা তোমাদের ফিডব্যাক নিতে পারবো। আর অনেক গার্জেন আমাদেরকে বলেছো যে জুমে ক্লাস করতে, কিন্তু জুমে প্রবলেমটা হচ্ছে যদি আমাদের 60টা স্টুডেন্ট থাকে তো 60টা স্টুডেন্টের 60 জায়গায় বাড়ি, 60 জায়গায় তো আমাদের নেটওয়ার্ক সমান নেই। তো আমরা দেখেছি কখনো কাউকে ভিডিও কল করে আমরা দেখেছি আত্মীয় স্বজনদের মধ্যে 5 মিনিট কথা বললে 3 মিনিট কথা শুনতে পায় না, কি করতে চলে যায়। তো সেই জন্যই আমরা জুমে ক্লাসটা আমরা অফ রেখেছি, করিনি। জুমে ক্লাস করলে আমাদের কোনো প্রবলেম নেই, আমাদেরকে তো ক্লাস করতেই হচ্ছে। তো জুমে ক্লাস করলে প্রবলেমটা হবে তোমাদের, আর ইউটিউবে ক্লাসটা করলে কেউ একটা সুবিধা তোমাদের আছে যে আমি একবার জুমে ক্লাস করলে লাইভ ক্লাস হয়ে গেল, আর কোনো তুমি রিটেকের কোনো তোমার চান্স নেই। কিন্তু এই ইউটিউবে যদি আপলোড করে দিই তোমাদের এটা সুবিধা হচ্ছে কি, আমি 2 দিন পর এই স্যার ওই অঙ্কটা কি করেছিল ভুলে গেছি, তো টুক করে তুমি সেই ভিডিওটা খুলে দেখে নিলে যে এটা স্যার সুদ কষার পার্ট 2 এ করিয়েছিল, তাহলে আমি পার্ট 2 এর অঙ্ক ভিডিওটা দেখে নিই টুক করে, তাহলে তোমাদের সেটা সুবিধা হবে অনেক। তো তাই আমরা এই পথটা বেছে নিয়েছি, ঠিক আছে? তো তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, তোমরা গার্জেনরা কেন চাইছে না, কারণ তোমরা মোবাইল নিয়ে অযথা তোমরা ক্লাসে ছাড়াও অন্যান্য কিছু করছো। কেউ হয়তো সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়ছো বা কেউ হয়তো গেম খেলছো। তো এইগুলো করলে হবে না। তোমরা 10-এ উঠে গেছো, তোমাদের সামনে একটা বড় পরীক্ষা, তোমরা 2022-এর মাধ্যমিকের ক্যান্ডিডেট। তো তোমাদেরকে বলেছি এখন থেকে স্টার্ট করো, আসতে হলেও এখন থেকে স্টার্ট করো, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর এই আনুষঙ্গিক জিনিসগুলো, ওই সোশ্যাল মিডিয়া বা গেম খেলা, এগুলোকে ছাড়তে হবে এবং তোমাকে এখন থেকে পড়ার মধ্যে ঢুকে পড়তে হবে। তো যাই হোক, আমরা এগুলো বললাম, আশা করি তোমরা শুনবে। তো এবার তোমাদেরকে আমি যেটা করাবো সেটা হচ্ছে সরল সুদ কষার রিমেনিং পার্ট স্টার্ট করব, বা 4 নম্বর পার্ট আমরা স্টার্ট করব। এবং আরও হয়তো 2টো পার্ট লেগে যেতে পারে, আরও 2টো পার্ট হয়তো লাগবে। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পার্ট আমরা তোমাকে আনুমানিক দিয়েছিলাম যে 4টে ক্লাসে হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে 4টে ক্লাসে হবে না, কারণ অঙ্ক বোঝাতে গিয়ে অনেক সময় অনেক উদাহরণ দিতে গিয়ে আমাদের টাইমটা লাগে। তো যাই হোক, আমরা এটা করার পর আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব। তো তোমাদেরকে আজকে করাবো সেটা হচ্ছে 16 দাগের অঙ্কটা। এই 16 দাগের অঙ্কটা তোমাদেরকে আজকে শুরু করব, ঠিক আছে? দেখো তোমরা অঙ্কটা এবং বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। 16 অঙ্কটা আমি বারবার করে বলি যে অঙ্ক শুধু আমি পড়ে ছেড়ে দেবো না, অঙ্কটাকে আগে ডিটেলস আমি নিজের মাথার মধ্যে ঢোকাবো, ঘটনাটা কি ঘটলো, অঙ্কের ঘটনাটাকে বুঝি। একটা কথা মাথায় রাখবে যে অঙ্কের 3টে জিনিস, হোয়াট ইজ গিভেন, হোয়াট ইজ ওয়ান্টেড অ্যান্ড হাউ ইট পসিবল, বা হোয়াট ইজ ওয়ে। এই 3টে পদ যদি আমি ভালো করে বুঝতে পারি, 3টে পদকে নিয়ে আমাদের মেন অঙ্ক। কি দেওয়া আছে এটাকে আমাকে বুঝতে হবে, যে কি দেওয়া আছে কি চাইছে, কি দেওয়া আছে কি চাইছে, এই দুটোকে যদি আমি ঠিক মাথার মধ্যে রপ্ত করতে পারি, তাহলে আমার ওয়েটাও আস্তে আস্তে বেরোবে। হয়তো একদিনে সব বেরোবে না, আস্তে আস্তে দেখবো অনেকটা আমি আয়ত্ত করতে পারছি যে এইটা আমার ওয়ে হতে পারে। তো যাই হোক, সেইভাবে অঙ্কটাকে ভালো করে বুঝবে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে, কর্মক্ষেত্র মানে যেখানে কেউ কাজ করে, সেটা চাকরি হয়।
তো আসলাম দাদা একটা চাকরি করতেন। তিনি অবসর নেওয়ার পর তো 1 লক্ষ টাকা পেলেন। অবসর নেওয়ার সময় আমাদের যারা চাকরি করেন, যাদের গার্জেনের চাকরি করেন তারা জানেন, অবসর করেন অর্থাৎ আমাদের বিভিন্ন টাকা পাওয়া যায়, সে পিএফ টিএফ কিসব বলে, যাই হোক সেসব টাকা পায়। তো অবসরের সময় আসলাম চাচা কি করলো না 1 লক্ষ টাকা পেলেন অফিস থেকে। ওই টাকার কিছুটা ব্যাংকে, বুঝতে পারছেন, 1 লাখ টাকা পেয়েছি আমি, যদি আসলাম চাচা হই তাহলে আমি 1 লাখ টাকা পেয়েছি। 1 লাখ টাকার মধ্যে কিছু টাকা, কত টাকা আমি জানি না, ব্যাংকে, আর বাকি টাকা পোস্ট অফিসে। সে হতে পারে যে ব্যাংকে 70,000, তাহলে বাকি টাকা তাহলে 30,000 টাকা পোস্ট অফিসে, বা হতে পারে ব্যাংকে 75,000, তাহলে 25,000 টাকা পোস্ট অফিসে। যাই হোক, সেটা ব্যাংকে কত আমি জানি না। 1 লাখ টাকার কিছু টাকা ব্যাংকে, বাকি টাকা পোস্ট অফিসে। খুব ভালো কথা, রাখেন। প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পাই। তাহলে ব্যাংকে আমি যে টাকাটা জমা দিয়েছি, 1 বছর পর ব্যাংকে আমি কিছু টাকা সুদ পাবো না? পাবো, নিশ্চয়ই পাবো। কারণ আমি জানি টাকা জমা দিলেই ব্যাংকে একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি জমা দিই, সেই সময়টা অতিক্রম করার পর আমি একটা নির্দিষ্ট অতিরিক্ত টাকা পাই, সেটাকে বলা হয় সুদ। তাহলে ব্যাংকে যেহেতু আমি টাকা কিছু জমা দিয়েছি, তাহলে ব্যাংকেও একটা সুদ পাবো। আবার পোস্ট অফিসেও তো কিছু টাকা জমা দিয়েছি, তাহলে পোস্ট অফিস থেকেও কিছু সুদ পাবো। তাহলে এই দুটো সুদ মিলিয়ে হচ্ছে আমার 5,400 টাকা। তাহলে বলতে পারি যে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ আর পোস্ট অফিস থেকে প্রাপ্ত সুদ, এর যোগফলটা হচ্ছে 5,400 টাকা। এই হচ্ছে আমার ঘটনাটা। তাহলে আমাকে দেখতে হবে যে ব্যাংক থেকে আমি কি পরিমাণ সুদ পেলাম। তাহলে ব্যাংক থেকে কত সুদ পেয়েছি এটা আমি বার করতে পারবো না, কারণ ব্যাংকে কত টাকা জমা দিয়েছি আমি তো সেটাই জানি না, কিন্তু তাহলে আমি কি করবো? তাহলে আমাকে এই ক্ষেত্রে আমাকে একটা আননোন কিছু একটা ধরে নিতে হবে, বা ভেরিয়েবল কিছু একটা ধরে নিতে হবে, যেটাকে আমরা চল সংখ্যা বলি, সেটাকে আমরা বলছি এক্স ধরে নিতে হবে। ধরে নিই আমি ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিল, তাহলে বাকি টাকা মানে কি? তাহলে মোট টাকা আমার 1 লাখ টাকা, ব্যাংকে যদি আমি এক্স রাখি তাহলে বাকি টাকা অর্থাৎ 1 লক্ষ মাইনাস এক্স, এটা কোথায় জমা রেখেছিলাম? এটা জমা রেখেছিলাম পোস্ট অফিসে। তাহলে দেখো, ধরি ব্যাংকে তিনি জমা রাখেন এক্স টাকা। তাহলে বাকি টাকা কোথায় রেখেছে? পোস্টে। বাকি মানে কি? মোট টাকা তো 1 লাখ, তাহলে বাকি মানে কি? বাকি মানে বিয়োগ দিতে হবে। অতএব এবং পোস্ট অফিস তো ব্যাংক আর পোস্ট অফিস, তো ব্যাংক আর বাকিটা পোস্ট অফিস। হ্যাঁ, পোস্ট অফিস। এবং পোস্ট অফিসে তিনি জমা রাখেন ইজিক্যাল টু 1 লক্ষ মাইনাস এক্স টাকা। ঠিক আছে? তাহলে ব্যাংকে এত টাকা জমা রাখলেন, পোস্ট অফিসে এত টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা দুভাগে ভাগ করলেন। কত ভাগ করেছি তো আমি জানি না বলে আমি এটাকে চল সংখ্যা ধরেছি। এইবার ব্যাংকে কত টাকা সুদ পেয়েছে? তিনি, এবার আমি একটু শর্টে আসছি, তিনি ব্যাংক থেকে সুদ পান তাহলে সুদের সূত্র কি? আই সমান পিটিআর বাই 100। সুদ মানে সুদ বার করছি, মানে আয় বার করছি, তাহলে পি গণিত টি গণিত আর বাই 100। তাহলে পি কত? টি কত? টিটা হচ্ছে প্রতি বছর, মানে 1 বছর, আর বাই 100। ব্যাংকে সুদের হার হচ্ছে 5%, তাহলে 5/100 হলো। তাহলে আই সমান কি? পিটিআর বাই 100। দেখো পিটিআর বাই 100, তাহলে 5 20 100 কেটে গেল, তাহলে x/20। এটা গেল ব্যাংক থেকে সুদ পেল। এবারে পোস্ট অফিস থেকে সুদ বার করি। তিনি পোস্ট অফিস থেকে সুদ পান, এখানেও আই সমান পিটিআর বাই 100। তাহলে পোস্ট অফিসের পি কোনটা? যেটা জমা রেখেছিল সেটা পি, তাহলে এইটা পি।
পি, টি মানে কত, এক, এক প্রতি বছর বলেছে তাহলে 1 বছর। আর মানে কত, আরটা হচ্ছে দেখো লেখা আছে 6%, পোস্ট অফিসে তাহলে 6/100, এটা গুণ করে দেবে আমি। এটাকে 5 না, এটাকে 5 না করে এটাকে 100 রেখে তাহলে সুবিধা হবে, দেখো যোগ করতে সুবিধা হবে। কেন বলছি তোমাকে, দেখো 5x/100 রাখবো, কাটাকাটি করলাম না, না কাটাকাটি করলেও সুবিধা আছে। তাহলে দেখো 6 দিয়ে গুণ করো, 6 লাখ মাইনাস 6x/100। কারণ কেন বলো তুমি, এটা তলায় 100, এটা তলায় 100, আমাকে লসও করতে সুবিধা হবে, তাই জন্য আমি এটাকে গুণ করলাম না। তাহলে এটা কি করলাম, এটা কি পেয়েছি, পোস্ট অফিস থেকে সুদ, এটা পেলাম পোস্ট অফিস থেকে সুদ। এটা কি পেয়েছি, ব্যাংক থেকে সুদ। তাহলে আমাকে বলেছে ব্যাংক এবং পোস্ট অফিস মিলে মোট সুদ হচ্ছে 5,400 টাকা। তাহলে মিলে মানে কি, যোগ। তাহলে ব্যাংকের সুদ এবং পোস্ট অফিস সুদ যদি আমি যোগ করি, তাহলে আমি যে টাকাটা হবে সেই টাকাটার পরিমাণ হচ্ছে 5,400 টাকা। তাহলে আমি বলতে পারি প্রশ্ন অনুসারে, বা প্রশ্নে বলে দিয়ে আছে বলি আমি লিখছি প্রশ্ন অনুসারে সাড়ে ব্যাংক থেকে পেয়েছি 5x/100, পোস্ট অফিস থেকে পেয়েছি 6 লাখ মাইনাস 6x/100, এখানে দাগ দিয়ে দেবে, অসুবিধা নেই। এই দুটো সুদ মিলিয়ে হচ্ছে আমার 5,400 টাকা। ক্লিয়ার? এবার দেখো 100 লসাগু করে দিলাম, তাহলে 100 লসাগু করলে আবার কোনো সংখ্যা চেঞ্জ হচ্ছে না, 5x প্লাস 3/5 মাইনাস 6x ইজ ইকুয়াল টু 5,400। ঠিক আছে, এবার দেখো উপরে সরল হবে, 5x মাইনাস 6x ইজ ইকুয়াল টু মাইনাস x প্লাস 6 লাখ ইজ ইকুয়াল টু, এটা গুণ হবে, ক্রস গুণ, আমরা জানি সমাধানের সময়। তাহলে এটাকে গুণ করলে 5 4, এখানে দুটো শূন্য, এখানকার দুটো শূন্য হলো। এবার সমাধানের নিয়ম কি না, সংখ্যাটা ওইদিকে চলে যাবে। তাহলে দেখো, তাহলে বা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 5 4 চারটে শূন্য মাইনাস 6 0 1 2 3 চারটে শূন্য, আর দেখা যাচ্ছে হ্যাঁ বের হবে। তাহলে দেখো মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 60,000 মাইনাস 60,000 হলো, হয়েছে। এবার এখানে চলে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ না তোমরা, তাহলে এখানে মাইনাস এক্স মান মাইনাস 60,000, তাহলে এক্স মান কত হবে, অতএব এক্স সমান 60,000, 60,000 সরি 60,000 টাকা। তাহলে এক্স মানে কি, এক্স মানে সেটা কোথায় গেছিল, ব্যাংকে। তাহলে আমি বলতে পারি তিনি ব্যাংকে জমা রাখেন, ব্যাংকে জমা রাখেন 60,000 টাকা, আর এবং পোস্ট অফিসে পিও লিখে দিচ্ছি আমি, পোস্ট অফিসে জমা রাখেন বাকি টাকা মানে 1 লাখ টাকা পেয়েছিল মাইনাস 60,000 ইজ ইকুয়াল টু 40,000 টাকা। তাহলে এইভাবে আমার অঙ্কটা আমরা করলাম। ক্লিয়ার? কি করে করলাম, তাহলে ব্যাংকে তিনি 1 লাখ টাকাটার মধ্যে প্রথমে ভাগ করে নিলাম, ব্যাংকে কত জমা রাখে, পোস্ট অফিসে কত জমা রাখে। এবার কি করলাম, ব্যাংক থেকে কত সুদ পেয়েছে বার করলাম, পোস্ট অফিস থেকে কত সুদ পেয়েছে বার করলাম। আর যেহেতু আমাকে বলেছে ব্যাংক এবং পোস্ট অফিসের মিলে মোট সুদটা 5,400, তার জন্য আমি প্রশ্ন অনুসারে করলাম ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ ইজ ইকুয়াল টু মোট সুদ, দিয়ে সরল করে এক্স এর মান বেরোলো। আর এক্স মান আমি ধরেছিলাম ব্যাংকে জমা রাখে, অতএব 60,000 টাকা ব্যাংকে এবং বাকি টাকা অত 40,000 টাকা পোস্ট অফিসে জমা রাখে। কি হলো অঙ্কটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। দেখো এই 17 অঙ্কটা দেখবে, আমি 16 অঙ্কটা যেটা করলাম, 17 অঙ্কটা একই অঙ্ক, ওটা আসলাম চাচা, এটা হচ্ছে রেখা দিদি। 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে রাখেন, আলাদা ব্যাংকে, দুটো ব্যাংকে, একটা ব্যাংকের সুদের হার 6%, একটা ব্যাংকের সুদের হার 6%, আর একটা ব্যাংকের সুদের হার কত, একটা 6 আর একটা হচ্ছে 7, শুধু পার্সেন্ট শতকরা হারটা আলাদা করে দিয়েছে। আর মোট সুদ
1280, এটা 5400 বলেছে, এটা লিখেছে 1280, এটা 5 এর জায়গায় 6 হবে, এটা 6 এর জায়গায় 7 হবে, এটা 1280, আর মোট টাকাটা 1 লাখের জায়গায় আছে, ওটা আছে মাত্র 10,000। ঠিক আছে, তাহলে একই অঙ্ক, সেম প্রসেসটা সেম, শুধু সংখ্যাটা আলাদা। তাই 16 17 অঙ্কটা করছি না, আমি এবার যে অঙ্কটা করব সেটা হচ্ছে 18 অঙ্কটা। বাবা 6 দিনে হবে না, তো দেরি লাগবে, 6 দিনে করতে হবে, 4-5 দিনে করতে হবে, কোনো মানে নেই, কারণ আমাকে জিনিসটা ভালো করে করতে হবে। হ্যাঁ, যে আমাকে টাইমটা মেনটেন করেছে বলে আমি নিশ্চয়ই রেলগাড়ি নই যে ট্রেনের নির্দিষ্ট টাইম আমাকে ঢুকতে হবে। আমার কথা হচ্ছে যতটুকু শিখবো ভালো করে শিখবো, যতটুকু শেখাবো ভালো করে শেখাবো, এবং তোমরা যতটুকু শিখবে সেটা ভালো করে শিখবে, এটা হচ্ছে আমাদের মেন ব্যাপার। তো অযথা তাড়াতাড়ি করে লাভ নেই, আমাদের হাতে ওভার টাইম আছে, আমরা ঠিক আস্তে আস্তে করে শিখি, যেন ঠিক করে শিখতে পারি। অযথা তাড়াতাড়ি করতে গিয়ে হয়তো তুমিও ভালো বুঝতে পারলে না, আর আমি এগিয়ে গেলাম, তোমার কোনো তাতে লাভ হবে না। তাই আমরা ধীরে ধীরে করি। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমরা যে 6 দিনই লাগে, তাহলে যদি 6 দিনে একটা চ্যাপ্টার হয়, তাহলে মাসে 2টো করে চ্যাপ্টার হয়ে যাবে, তাহলে 4 মাসে তো 8টা চ্যাপ্টার হয়ে যাবে, বা এই চ্যাপ্টার, তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা নেই। আমার মানে মাধ্যমিক হতে হতে আমাদের 10 মাস চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমরা নেক্সট করছি 18 অঙ্কটা। 18, ঠিক আছে, আবার কোন ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, অর্থাৎ ব্যাংকের সুদের হার, আমি যদি কোনো ব্যাংকে টাকা জমা রাখি তাহলে ব্যাংক আমাকে সুদ দেবে 5% হিসাবে সুদ দেবে, অর্থাৎ 100 টাকা জমা রাখলে আমাকে 5 টাকা দেবে 1 বছর শেষে। যাই হোক, ওই ব্যাংকে দীপুবাবু, এক ভদ্রলোক, বছরের প্রথমে 15,000 টাকা দেওয়ার 15,000 টাকা জমা দেব জানুয়ারি মাস, বছরের প্রথম, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে সে 15,000 টাকা জমা দিল। ভালো কথা, কারণ সে জমা দিয়ে তার নিজের টাকা সেভিংস ব্যাংকে, সেভিংস অ্যাকাউন্টে জমা দিয়েছে, খুব ভালো কথা। 3 মাস পর খুব প্রয়োজন পড়লো, কিছু একটা করবে, কিছু একটা তো দরকার, শরীর খারাপ হোক আর যাই হোক, কিছুর জন্য একটা দরকার। 3 মাস পর সে 3,000 টাকা তুলে নিল। দেখো, 3 মাস পর সে 3,000 টাকাটা তুলে নিল, এবং তাহলে কি মাসে তুলবে? জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ মাস, 3 মাস থাকলো, এপ্রিল মাসের 1 তারিখে সে 3,000 টাকা তুলে নিল, খুব ভালো কথা। এবং এই এপ্রিল মাস থেকে আবার 3 মাস পর, অর্থাৎ এপ্রিল, মে, জুন, অর্থাৎ যখন 6 মাস শেষ হয়ে গেল, তখন সে আবার 8,000 টাকা আবার জমা দিল। আবার কখনো কোথা থেকে পেয়েছে টাকা, বা আলু বিক্রি করেছে টাকা পেয়েছে, সেখান থেকে আবার 8,000 টাকা জমা দিল। জমা দেওয়ার পর বছরের শেষে দীপুবাবু কত টাকা ফেরত পাবে আসল সমেত? তাহলে দেখো, প্রথমে সে ক টাকা জমা দিয়েছিল? প্রথমে সে 15,000 টাকা জমা দিয়েছিল। তাহলে 3 মাস পর তো সে তুলেছে, তাহলে 3 মাসের তো একটা সুদ হবে, কারণ আমরা জানি যতই বছরের সুদ হয় বছরে যদি কোনো ব্যাংক যদি 12 টাকা সুদ দেয়, তাহলে আমি মাসে হিসাব করতে পারবো, মাসে তাহলে 1 টাকা হিসাব করতেই পারবো। তাহলে 15,000 টাকা জমা দিয়েছিল, তাহলে 15,000 টাকা 3 মাসে কত সুদ পেয়েছে দেখি। যখন সে 3,000 টাকা তুলতে গেছে এপ্রিল মাসের 1 তারিখে, তখন সে গিয়ে কি দেখবে? সে দেখবে আমি ক টাকা সুদ পেয়েছি, তখন বলছে 15,000 টাকার 3 মাসের সুদ, 3 মাসের সুদ কত? আসল, গণিত সময়, আর সময়টা হচ্ছে 3 মাস। আর আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সবসময় বছরের হিসাব হয়, তাহলে 3 মাসকে আমরা কি করতে পারি? কারণ আমরা জানি মাসকে বছর করলে 12 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 3/12। তাহলে পি টি আর কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, তাহলে 5/100 হলো। 0 0 কাটলো, 0 0 কাটলো, হয়েছে। তাহলে এটা দেখো 6 দিয়ে কাটবে, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 25 150, তাহলে কত হচ্ছে? 7 7 7 35 বাই 2 টাকা।
তাহলে সে আমি 3 মাসের সুদ বার করলাম, 3 মাসের বার করা যায়, কারণ বছর 3 মাসটাকে বছর ইউজ করতে, বছর হিসেবে কনভার্ট করতে পারি, কারণ 3 মাস ইকুয়াল টু 3/12 বছর, কারণ মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে PPR/100, অর্থাৎ আমি 3 মাসে আমি কত সুদ পেয়েছি, এত টাকা সুদ পেয়েছি। ক্লিয়ার হয়ে গেল। এইবার 3 মাসের পর টাকাটা তুলে নিচ্ছে, যদি টাকা তুলে নেয় তখন তো সেই পরিমাণ সুদ দেবে না, তা তখন তো 15,000 টাকা ছিল বলে 15,000 টাকার সুদ দিয়েছে। এবার 3,000 টাকা তুলে নিল, তাহলে কত টাকা সুদ দেবে? 12,000 টাকা। অর্থাৎ 15,000 মাইনাস 3,000 সমান 12,000 টাকার ক মাসের সুদ? আবার 3 মাসের সুদ। 3 মাস পরবর্তী 3 মাসের সুদ, অর্থাৎ এপ্রিল মে জুন, তার জুন মাসে আবার সে নতুন টাকা দেবে, তখন তো আবার আসলটা পাল্টে যাবে। যতদিন না আসল পাল্টাচ্ছে ততদিন সুদ ঠিক দেবে, কিন্তু আসল পাল্টে গেলেই যদি আসল কমে যায় সুদও কম দেবে, আসল বেড়ে গেলে সুদ বেশি দেবে। তাহলে এই 3 মাস সুদ ঠিক থাকবে, আসল ঠিক থাকবে। তাহলে 12,000 টাকার 3 মাসের সুদ ইজ ইকুয়াল টু, তাহলে 12,000 একইভাবে টিটা হচ্ছে 3 মাস আছে, তাহলে মাসটাকে বছর বললাম, রেট অফ ইন্টারেস্ট মানে 5/100, 0 কাটলো, 0 কাটলো, 12 একে 12 10, তাহলে 150 টাকা। এবার তাহলে 6 মাস হয়ে গেল, 3 মাস 6 মাস হয়ে গেল। এরপরে ওই দীপুবাবু ভদ্রলোক আবার 8,000 টাকা জমা দিল। তাহলে এখন তার কত টাকা আছে ব্যাংকে? 12, আসল আছে 12,000, তাহলে আসল হচ্ছে 12,000, আবার সে ব্যাংকে জমা দিল 8,000, আসল পরিবর্তন হয়ে গেল 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে বছর শেষ হতে 3 মাস 6 মাস হয়ে গেছে, বছর শেষ হতে আর ক মাস বাকি আছে? 6 মাসে। টাকার 6 মাসের সুদ, 6 মাসের সুদ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 20,000 ইন্টু 6 মাস মানে 6/12 বছর করলাম, সুদের হার আছে 5/100 হলো। 6 একে 6, 6 2 12, 2 দিয়ে কাটলো, 2 100 200, 100 হলে 5 100 500 টাকা। তাহলে সে কবার সুদ পেয়েছে? দেখো 3 বার সুদ পেয়েছে। এই একটা সুদ পেয়েছে, এই একবার সুদ পেয়েছে, এই একবার সুদ পেয়েছে, 3 বার সুদ পেয়েছে। কারণ 3 বার কেন? এক বছর তো স্যার আপনি বলছেন একবারে সুদ পায়, এখানে 3 বার কেন সুদ পেল? কারণ তার 3 বার আসলটা পরিবর্তন হয়েছে। আসল যদি নির্দিষ্ট থাকে তাহলে সে একটাই সুদ পায়, একবারই পাবে, কিন্তু আসলটা পরিবর্তন হয়েছে। তাই এটাকেও একটা সুদ বার করলাম 3/12 বছরে, এটা সুদ বার করলাম 3/12 বছরে, এটা সুদ বার করলাম 6/12 বছরে। তিনটে মিলিয়ে কিন্তু 6 3 9 3 12 মাস মানে 1 বছর সুদ বেরিয়ে গেল। অর্থাৎ এবার তিনি মোট সুদ আসল পাবেন, তিনি সুদ সহ মোট টাকা পাবেন। কি লেখা আছে? সুদ আসল তিনি কত টাকা পাবেন? সুদ সহ তিনি টাকা পাবেন, সুদ সহ তিনি টাকা পাবেন সমান, দেখো 20,000 টাকা তার ব্যাংকে আসল জমা আছে লাস্ট পর্যন্ত 20,000 টাকা হয়েছে, এটা তো আসল। সুদ পেয়েছে কত? প্লাস 187 টাকা 50 পয়সা, প্লাস আবার সুদ পেয়েছে কত? 150 টাকা, প্লাস আবার সুদ পেয়েছে কত? 500 টাকা। তাহলে এই টাকাটা মোট ইজিক্যাল টু কত হলো? এইখানে কি তলা নিয়ে দেখতে পাবে না। তাহলে 20,000, এখানে 500 আর 100, 600 আর 100, 700, 800, 500 600 700, 50 50 800, 837 টাকা 50, 20,837 টাকা 50। তাহলে 20,837.5 হলো। তাহলে আমরা দেখলাম এখানে দেখো 3 বার সুদ বার করলাম। প্রথমে আসল যতদিন চেঞ্জ হচ্ছে তখন তার আগে কত সুদ বার করলাম, আবার আসল চেঞ্জ হচ্ছে তার আগে কত সুদ বার করলাম, আবার আসল চেঞ্জ হচ্ছে তার আগে কত সুদ বার করলাম। তাহলে 3 বার আলাদা সুদ বার করলাম এবং
আসল লাস্টের আসলটাকে ধরলাম, তাহলে সেই টাকা ফেরত পেলো 20,837 টাকা। ঠিক আছে, এইগুলো দেখবে ভালো করে। আজকেও এই পর্যন্ত থাক, পার্ট 4। ঠিক আছে, এটা আজকে হলো রোববারে, এটা আমি ছাড়লাম, তো সোমবারের ক্লাস আবার আগামীকাল অর্থাৎ মঙ্গলবারে আবার আমি সোমবারের ক্লাসটা রবিবারে ছাড়লাম, আবার মঙ্গলবারের ক্লাসটা আমি সোমবার, অর্থাৎ আগামীকাল সোমবার আবার আমি নেক্সট পার্ট 5 আমি ছাড়বো। আর হয়তো আমাদের অঙ্ক বাকি আছে, বাকি করাবো, 2টো অঙ্ক করাবো, আর উদাহরণে একটা অঙ্ক, ভালো অঙ্ক আছে, সেই অঙ্কটা করাবো। 3টে বড় অঙ্ক করাবো, এবং 3টে বড় অঙ্কর সাথে সাথে আমাদের শর্ট কোশ্চেন প্রায় নাই করে 10-15টা শর্ট কোশ্চেন আছে। এখনো 8টা অঙ্ক করাতে হবে, একদিন হয়তো হবে না, এখনো 2 দিন লাগবে। ঠিক আছে, 4-6 দিন লাগবে। পার্ট 4 আমাদের হয়ে গেল আজকে, এরপরে পার্ট 5, তারপরে পার্ট 6 চ্যাপ্টার শেষ হবে। তো যাই হোক, ভালো করে দেখবে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের পড়ানোটা, তোমরা বুঝতে পারছো কিনা, বা বুঝতে কিছু অসুবিধা হচ্ছে কিনা। অনলাইনে ক্লাস আমরা প্রথম বছর, আমার তো বেশি দিন হয়নি, অভ্যাস নাই, তবুও যতটা পারলাম নিজেদের মতো করে বোঝালাম। ঠিক আছে, ভালো করে দেখবে, অসুবিধা হলে বলবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করবে। বাই।